স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, রবিবার থেকে বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। বেশিরভাগ রুটের বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগ যাত্রীদের। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জামায়াত আমিরের। এবারে বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস রাজধানীর জনজীবন। ঢাকার বাইরেও একই অবস্থা। দিনভর প্রখর রোদ আর রাতের গরমে নাজেহাল সাধারণ মানুষ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমের তীব্রতায় স্বস্তি নেই কোথাও। বাসাবাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র সর্বত্রই ভোগান্তি। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। রোদে দীর্ঘ সময় কাজ করায় বাড়ছে অসুস্থতার ঝুঁকি। গরম থেকে রক্ষা পেতে অনেকে ভিড় করছেন খোলা জায়গায় ও জলাধারের পাশে। কেউ ছায়ায় বসে সময় কাটাচ্ছেন, কেউ আবার ঠান্ডা পানিতে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। বেশি গরম পড়ছে, এই গরমের মধ্যে হাঁটা চলা খুব মুশকিল হয়ে গেছে। এখন ঘর থেকে আমরা দিনের বেলা ঘর থেকে বেরোই না গরমের জন্য, এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরোইছি। পানি খেতে হচ্ছে বেশি করে। এখন বাইরে আসলে ঠান্ডা পানির চাহিদাটা অনেক বেশি। ঘামাচি দেখা দিচ্ছে, তারপরে অ্যালার্জি দেখা দিচ্ছে, চুলকানি এগুলো দেখা দিচ্ছে গরমের মধ্যে। গরমের সমস্যা, অনেকই ক্লান্ত লাগে, কাজকাম করতে পারি না ঠিক মতন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। অবশ্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া অফিসের মতে গরমের তীব্রতা কমে এসেছে। 22 তারিখে দেখা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠছে রাজশাহীতে, অর্থাৎ এই মৌসুমে কিন্তু এটা সর্বোচ্চ ছিল। এবং আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে এটা 37.8 ডিগ্রি, মানে 2 ডিগ্রি কিন্তু কমে গেছে। তার মানে কি আমরা দেখছি যে ওই তাপপ্রবাহের যে তীব্রতাটা ছিল এবং ব্যাপ্তি যেটা ছিল সেটা দুটাই কিন্তু কমে আসছে এবং আগামী দিনগুলোতে আরো কমে আসবে। তিনি জানান আগামী সপ্তাহ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, যা বেশ কিছুদিন অব্যাহত থাকবে। আগামী কালকের পরে তাপপ্রবাহের যে এটা অনেকটাই প্রশমিত হয়ে বৃষ্টিপাত বাড়বে এবং আগামী সপ্তাহে আমরা ওরকম কিন্তু তাপপ্রবাহ আশঙ্কা করছি না। আগামী সপ্তাহে মানে স্বাভাবিক এবং থাকবে, কমফোর্টেবল থাকবে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের গ্রাহকদের জন্য ফুয়েল পাস অ্যাপ চালু হওয়ায় ভোগান্তি কিছুটা কমেছে। তবে অ্যাপে কারিগরি অসুবিধা থাকায় কেউ কেউ বেকায়দায় পড়ছেন। অবশ্য বরাবরের মতো আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন দেখা গেছে, তবে আগের তুলনায় কিছুটা ছোট। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে সরবরাহ ঠিক থাকলে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। জ্বালানি তেল সংকটে সরকার ফুয়েল পাস অ্যাপ চালু করলেও ভোগান্তি কাটেনি। পাম্পগুলোতে গাড়ির লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অনেকের ফুয়েল পাস থাকলেও রেশনিং ব্যবস্থার কারণে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। তাদের অভিযোগ ফুয়েল পাসের কারিগরি জটিলতায় বরাবরের মতোই লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে। ফুয়েল পাস দিয়ে তেল নেবো বাইকে 1000 টাকার, আমার বাইকে 1000 টাকার তেল ঢোকেনি আর 900 টাকার তেল ঢুকছে। বাকি টাকা ফেরত চাচ্ছি, আমাকে ফেরত দিচ্ছে না। ট্রাই করছি তো আমি 1 আওয়ার দাঁড়িয়ে আছি, তো নেওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু আমি অপরচুনিটি পাচ্ছি। আমি যখন স্ক্যানারটা দেই তখন স্ক্যানারটা নিচ্ছিল না, কিন্তু আমার নিজের বাইক, নিজের রেজিস্ট্রেশন করা। তো আমি বললাম কি সমস্যা, তো বলতেছে আপনারটা নিচ্ছে না। তো তখন আমাকে বাধ্য হয়ে আমি যে 700 টাকার তেল নিতে হলো। স্ক্যানার দিলে তারা ফুয়েল পাস অনুযায়ী 1200 টাকার তেল দিচ্ছে, ভিন্ন কোনো লাইন নেই, এক লাইনে দাঁড়াতে হয়। সরবরাহ বৃদ্ধির পর জ্বালানি তেল সংকট থাকলেও বেশিরভাগ ফিলিং স্টেশনে ভোগান্তি কিছুটা কমেছে। তবে পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। তেলের দাম বাড়ানোর পরে আমরা তেল পাচ্ছি না। 5 লিটার আমরা 20 টাকা বাড়াইছি, তেল দেখ পরিপূর্ণভাবে আগের মতন তেল দেখ তাহলেই তো হয়। যারা রাইড শেয়ার করে এদের একটা আলাদা একটা সিস্টেম করে দিত, যে আমরা ওই সিস্টেমে আমাদেরকে একটু তেলটা বেশি দিত,
তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না। সিরিয়ালটা খুব বেশি মানে আমাদের প্রেশার দিচ্ছে, আমাদের রেগুলার কাজ করার পর একটা মানসিক চিন্তা থাকে যে আসলে বাইকের তেল আছে কি না, কত যেতে পারবো, সেই জায়গা থেকে আমাদের ডেইলি এই কষ্টটা ফিল করতেছি আমরা। সরকার যদি ভিতরে যদি আরেকটু তদারকি করে। পাম্প কর্তৃপক্ষ জানান অনেকটা স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। এছাড়া ফুয়েল পাশে তেল সরবরাহ করায় ভোগান্তিও কম। যখন স্ক্যানারে যায় আমাদের যে অ্যাকাউন্টে জমা হয়ে যায়, তো এরপর হলো এখানে তো আর সবাই ফুয়েল পাস না, সবাই পাবলিকও আছে, সাধারণ পাবলিক, অনেকের ঢাকার বাইরে কিছু বাইক আছে। তো এই সাধারণভাবে যখন এক সিরিয়াল আসে তখন এই ঝামেলাটা হয়ে যায়, বিভ্রান্তি বোধটা হয়ে যায়। পর্যাপ্ত মজুত ও ধারাবাহিক সরবরাহ অব্যাহত থাকলে দ্রুতই সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে এবার বিকল্প পথে দেশে আসছে জ্বালানিবাহী জাহাজ নিনেমিয়া। 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে মে মাসের প্রথম সপ্তাহে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছতে পারে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত তেল সংকট দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ক্রুড অয়েলের অভাবে গত 14 এপ্রিল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে। এই অবস্থায় হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। শিপিং কর্পোরেশন জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির সংকট দূর হবে। যখন আউটব্রেক হলো তখন আমাদের একটা শিপ নর্ডিক পোলাক্স অলরেডি সৌদি আরবের রাজধানী থেকে তেল নিয়ে জাস্ট আসার জন্য উপক্রম ছিল। তখন আউটব্রেক হওয়ার জন্য হরমুজ বন্ধ হয়ে গেল, আমরা আনতে পারিনি। এখন পর্যন্ত ভেসেলটা আমরা রাজধানীর ওপিএলই আছে। আমরা আশা করছি মে মাসের 6 তারিখ সকালবেলা AM-এ কুতুবদিতে এসে পৌঁছাবে। তারপর আমরা দ্রুত আমাদের লাইটারিং জাহাজ রেডি থাকবে, আনলোড করে আমরা ইস্টার্ন রিফাইনারিতে দিয়ে দেবো। বিশেষজ্ঞরা বলছেন লোহিত সাগরের এই বিকল্প রুট ব্যবহার সরকারের একটি সমোপযোগী সিদ্ধান্ত, যা আমদানির ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। এই সময়ের মধ্যে যে অকটেন, ডিজেল, পেট্রোল বা এই জাতীয় প্রোডাক্ট যেগুলো বর্তমানে আমাদের সবচেয়ে চিন্তায় ফেলেছে, এই প্রোডাক্টগুলো এই 3 সপ্তাহে যতক্ষণ প্রোডাকশন দিতে পারবে না, এইটুকুন প্রোডাক্ট বেশি দামে আমাদেরকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে আমাদেরকে আনতে হবে। তো রিফাইনারি থেকে যে প্রোডাকশন হয় সেটার যে প্রসেসিং কস্ট, বাইরে থেকে ফিনিশ প্রোডাক্ট আনলে সেটা কস্ট বেশি পড়ে। তো এই পরিমাণ যে অতিরিক্ত খরচ হবে সেটা আমাদের ক্ষতি হবে। তবে আমাদের ডাইভার্সিফাইড ক্রুড যাতে আমরা প্রসেস করতে পারি সেই জন্য আরও বেশি ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি ERL2 বলে আরেকটা প্রজেক্ট হওয়ার কথা ছিল আজকে 10-12 বছর আগে থেকে, যেটা এখনো হয়নি। বিশ্ব রাজনৈতিক জটিলতাকে পাশ কাটিয়ে বিকল্প পথে তেল আসা মানে কেবল সরবরাহ বৃদ্ধি নয়, এটি সংকট মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার প্রমাণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দেশে জ্বালানি তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁও শহরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালেও নেওয়া হচ্ছে অনেক বেশি। আজ রাজধানীর যাত্রীরা এমন অভিযোগ করেছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে তদারকির আহ্বান জানিয়েছেন তারা। বর্ধিত বাস ভাড়া বাড়ার প্রেক্ষিতে রাজধানীর যাত্রী এবং বাস মালিকদের উপর কী ধরনের প্রভাব পড়েছে আজকে তা আমরা দেখার চেষ্টা করব। আজিমপুর থেকে মহাখালীর দূরত্ব 5.4 কিলোমিটার। সরকার প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়ানোর পর দাঁড়ায় 2 টাকা 54 পয়সা। সেই হিসেবে আসে 13 টাকা 66 পয়সা, কিন্তু নেওয়া হচ্ছে 25 টাকা। ভাড়া আদায়কারী তুলে ধরলেন তার বেশি নেওয়ার যুক্তি। 14 টাকা লাস্ট যখন আপডেট করেছে বিআরটিসি, তেলের দাম বাড়ছে কয় টাকা করে বাড়ছে? হ্যাঁ,
ভাড়া আদায়কারীদের দাবি, তারা এখনো বাড়তি ভাড়া নিচ্ছেন না। নতুন তালিকা এলে বাড়তি ভাড়া নেওয়া হবে। এখনো তো আমরা বাড়াইনি, ভাড়ার চার্ট পাইলে তখন আমরা বাড়াবো আর কি। আমাদের মালিক সমিতি বলবে, আমাদের কোম্পানির গাড়ি কোম্পানি যখন অর্ডার দিবে সেই সঙ্গে আমরা বাড়াবো, এর আগে নয়। যাত্রীরা অবশ্য বলছেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। 5 টাকা দিচ্ছে, 5 টাকা 10 টাকা রাখে নাই তো 15 রাখবে বলছে, বাট 15 রাখে না, 20 রাখছে। সরকার বাস ভাড়া কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানোর ফলে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 112 কিলোমিটারের জন্য বাড়বে 12 টাকা। ঢাকা থেকে চট্টগ্রাম 248 কিলোমিটার পথের জন্য 26 টাকা। ঢাকা থেকে সিলেট 241 কিলোমিটারের জন্য 27 টাকা। ঢাকা থেকে রাজশাহী 252 কিলোমিটারের জন্য 29 টাকা। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত 175 কিলোমিটার পথের জন্য বাড়বে 19 টাকা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও অনেক রুটের বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অবশ্য কোনো কোনো রুটে এখনও আগের ভাড়া নেওয়া হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার বাস ভাড়া বাড়িয়েছে কিলোমিটার প্রতি 11 পয়সা। বৃহস্পতিবার থেকে তা কার্যকর করা হয়, কিন্তু বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে আরও বেশি। বরিশালের অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার বাসে 10 থেকে 100 টাকা পর্যন্ত বেশি নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। সরকার বাড়াচ্ছে কিন্তু মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষের টাকা বাড়তি যাচ্ছে, মানুষের প্রতিটি ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অতিরিক্ত যেটা ভাড়া সেটা তো কাম্য না কারোই। আমরা চাই একটা সহনীয় পর্যায়ে থাকুক, সবাই তো সমতুল্যভাবে ভাড়া দেয় না। 2000-2500 টাকার তেল বাড়তি লাগছে আর কি। 11 পয়সা করে যে বৃদ্ধি পেয়েছে তার থেকে আমরা লসে আছি। রাজশাহীতেও একই রকম অভিযোগ করেন যাত্রীরা। অনেক জায়গায় সরকার যা বাড়িয়েছে তার চেয়েও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এই অবস্থায় সরকারের তদারকির দাবি জানান তারা। এমন পরিস্থিতি, এখন ধরো 160 টাকার ভাড়া, এখন আমার কাছে 300 টাকা। এরা তো 11 পয়সা নেবে না, তার জন্য আরো বেশি। এই জন্য তো সমস্যাটা আমাদের হয়ে যাবে। যাত্রীর কাছে চাতে গেলে ভাড়া 1 পয়সাও বেশি দিচ্ছে না, খুব গন্ডগোল ফেসাদ চলছে। দেশের বিভিন্ন রুটে বাস ভাড়া বাড়লেও পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ভাড়া এখনও অপরিবর্তিত রয়েছে। তবে জ্বালানির দাম বৃদ্ধির ফলে অন্যান্য যানবাহন চালকরা ভাড়া বাড়িয়েছেন। আমরা জাতি হিসেবেই হতাশ ভাই, যখন যেটা দরকার তখন সেটা পাই না। 11% বাড়ছে, কিন্তু ভাড়া বাড়তে এখন পর্যন্ত মালিক সমিতির নির্দেশনা আসে নাই। আমরা এখন পর্যন্ত ভাড়া বাড়তে নিতে আসি না। ভাড়া যেভাবে আছে এভাবে চললে আমাদের জন্য ভালো হয়। নওগাঁয় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস ভাড়া এখনো বাড়েনি। আগের ভাড়ায় যাত্রীরা চলাচল করতে পারছেন। দিনাজপুর থেকে ঢাকায় ভাড়া ছিল 1000 টাকা, এখন 1200 টাকা নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং গণমানুষের প্রত্যাশার সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আরেকটি লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। তীব্র গরম উপেক্ষা করে দলটির অসংখ্য নেতাকর্মী এখানে জড়ো হন। দুপুর 2টায় শুরু হয় গণসমাবেশের মূল আনুষ্ঠানিকতা। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের পাশাপাশি 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও এতে বক্তব্য রাখেন। তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। যদি সময় মতো দাবি আদায় না হয় সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। গণভোটের রায় নিয়ে টাল বাহানা করলে যুব সমাজ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের আমির। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করবো, তৈরি হন। বিলালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো।
পরে গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিসের আমির। মে, জুন ও জুলাইতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং 5 আগস্ট ঢাকায় গণমিছিল করবে দলটি। গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে বলে অভিযোগ করলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভেদের সুযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এদিকে শাহবাগে হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে হামলার শিকার হন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী। এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করে ইসলামী ছাত্র শিবির। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, আহত হন অন্তত 10 জন। শুক্রবার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সঙ্গে বৈঠক করেন সংগঠনের সভাপতি। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, ছাত্র শিবির অস্বাভাবিক রাজনীতি করছে। আমি একটা বিশেষ ছাত্র সংগঠন বলবো, এগুলো থেকে বের হয়ে আসুন। এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না এবং ইতিহাসে এগুলো আপনার ধিক্কৃত হবেন। ইতিহাসে এই দায় আপনারা কখনো এড়াতে পারবেন না। শাহবাগের ঘটনায় নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে সে হামলার নিন্দা জানাই এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সে ব্যাপারে আমরা এখান থেকে আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ রাখতে শনিবার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দার সাথে একই সাথে বিচারের দাবি জানাই। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিবৃতিতে এ তথ্য জানায়। সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে 1387 জন রোগী ভর্তি হয়েছে। 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে 240 রোগীর মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি চলছে। এদিকে বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে সংস্থাটি। বর্ষা মৌসুম এলেই সারা দেশে বজ্রপাতের আতঙ্ক দেখা দেয়। প্রাকৃতিক এই দুর্যোগে হতাহতের সংখ্যাও কম নয়। সবচেয়ে বেশি বজ্রপাতের শিকার হন কৃষকরা। সরকার বজ্র রোধে ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত না হওয়ায় কাজে আসছে না। তাই বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের পাশাপাশি ফাঁকা স্থানে কংক্রিটের ছাউনি তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক কারণে বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে দেশে নথিভুক্ত জাতীয় প্রাকৃতিক দুর্যোগ 13টি। এর মধ্যে গত 10 বছরের বজ্রপাতে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। গত 10 বছরে মোট 3485 জন মানুষ বজ্রপাতে মারা গেছেন, যার মধ্যে 75%ই কর্মরত কৃষক। বিশেষজ্ঞদের মতে হিমালয়ের শীতল ও শুষ্ক আর দক্ষিণের আর্দ্র বাতাসের মিলনস্থল হওয়ায় হাওড় অঞ্চলে বজ্রপাত বেশি হয়। সেটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, সিলেট, হাওড় অঞ্চল এবং উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হয়। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এটি গবেষণা করেছে। ইতিমধ্যে নাসা একটা গবেষণা করেছে যে বজ্রপাতের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে 17তম। তাছাড়া ভাইসালা একটা কোম্পানি তারা প্রায় 500টা বজ্রপাতের হটস্পট এলাকা আইডেন্টিফাই করেছে। এর ভিতরে বাংলাদেশের 3টা জায়গায় তারা পেয়েছে। একটা হচ্ছে বাজিতপুর, আর শেরপুর, জামালপুরের শেরপুরের একটা প্লেস, আর একটা হচ্ছে সাদাতপুর, সিরাজগঞ্জ সাদাতপুর এই রিজন। গত 18 এপ্রিল একই দিনে দেশের 6 জেলায় 13 জনের মৃত্যু হয় বজ্রপাতে। আহত হওয়ার সংখ্যাও কম নয়। ঘূর্ণিঝড় দেখিয়া আমরা নৌকার মাঝে কোনো জায়গা নাই গিয়া, আশেপাশে কোনো জায়গা নাই গিয়া, 2-3 কিলোমিটার দূর জায়গা যাইতে যাইতে অনেক দেরি হয়। যাওয়ার সময় পাইছি না, ওই ক্ষেতের মাঝখানে নৌকার মাধ্যমে আমরা উঠিয়া বসে রয়েছি। সারা শব্দ কেউ নৌকা থেকে নদীর জমিনে পড়ে গেছে, কেউ নৌকায় বয়ে রয়েছে। আমার এক বাইশটা তার 16 টাটা পড়ছে। আছে আছে হাসপাতাল গেছি যাই দিই,
দম নাই। বজ্রপাত রোধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন তা জানালেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। বজ্রপাতে যাতে মৃত্যুর হার কমে, সাধারণ মানুষ সেফ থাকে, প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ করছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রম, আমি একটু আগে বলেছি বজ্র নিরোধক দণ্ড কার্যক্রম চলমান রয়েছে বা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। আমাদের যে বিভিন্ন প্রকল্প রয়েছে কাবিখাটিয়ার সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আপনার এই যে হাওর অঞ্চলে যে জেলাগুলো একটু আগে বলেছি, যেমন কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই ধরনের যে এলাকাগুলো রয়েছে ওইগুলোতে আমরা বৃক্ষরোপণের উপর একটু বেশি জোর দিচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বজ্র নিরোধক স্থাপন করা এলাকাতেও কমানো যাচ্ছে না বজ্রপাতে মৃত্যু। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক হরমুজ প্রণালীতে চলাচলকারী রাশিয়া সহ বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ থেকে টোল নেবে না ইরান। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি। তিনি জানান, নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ইরান। এদিকে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নৌ অবরোধ কার্যকর করতে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। পাশাপাশি বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে। খেলার খবর। 300 খেলোয়াড়ের প্রত্যেককে সরকার মাসে 1 লাখ টাকা দেওয়ার কার্যক্রম বর্তমান সময়ের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক। এক্ষেত্রে খেলোয়াড় বাছাই পদ্ধতিতে স্বচ্ছতার বিষয়ে নজর রাখার পরামর্শ দেশের ক্রীড়া সংগঠকদের। তা না হলে তদবির বাণিজ্য মাথা চাড়া দিয়ে উঠতে পারে। দেশে ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ক্রীড়া কার্ড প্রদান করছে সরকার। গত 30 মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় নতুন করে যুক্ত করা হয়েছে আরও 171 জনকে। এই নিয়ে 2 ধাপে এখন পর্যন্ত ক্রীড়া কার্ড পেয়েছেন মোট 300 ক্রীড়াবিদ। পর্যায়ক্রমে মোট 500 জন জাতীয় ক্রীড়াবিদকে কার্ড প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত আছেন তারা যখন এটাকে মনোনয়ন করেন, যাদের উপর দায়িত্ব দেওয়া হয় তাদের সততা নিষ্ঠা বিবেচনা করে আসলে এগুলো এই একটা নির্বাচক মণ্ডলী তৈরি করা উচিত। জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে বিতর্ক সমালোচনা দেশে নতুন নয়। পুরস্কার প্রদানের সবচেয়ে বিষাদময় অধ্যায় হয়ে আছেন স্বাধীন বাংলাদেশের প্রথম দ্রুততম মানবী শামীম আরা টলি। জীবনের শেষ দিন পর্যন্ত রাষ্ট্রীয় এই স্বীকৃতির জন্য অপেক্ষা করেছিলেন তিনি। এই তালিকায় আছেন সাবেক কৃতি জাম্পার বনি আমিন, সাবেক ভারোত্তোলক হামিদুল ইসলাম, শাপলা আক্তারদের নামও। জাতীয় ফেডারেশনের আন্ডারে যারা কোয়ালিফাই করবে, যারা জাতীয় পর্যায়ে ন্যাশনাল টিমে অংশ নিয়ে ভালো ফলাফলের জন্য বিদেশ যাবে, সেই সমস্ত পারফরমেন্স দেখেই এই ক্রীড়া কার্ড বিতরণ করলে এর স্বচ্ছতা এবং জবাবদিহিতা সবার ঊর্ধ্বে থাকবে বলে আমি মনে করি। কিন্তু কেন এই উপেক্ষা? বঞ্চনার মূলে রয়েছে ফেডারেশনগুলোর স্বেচ্ছাচারিতা। নিয়ম অনুযায়ী পদকের আবেদন করতে হয় সংশ্লিষ্ট ফেডারেশনের মাধ্যমে। সেখানে কর্মকর্তাদের মর্জির উপর ঝুলে থাকে প্রাথমিক মনোনয়ন। পরের ধাপে জাতীয় ক্রীড়া পরিষদের কমিটি যাচাই বাছাই করে। এখানেও ক্যারিয়ারের অর্জনের চেয়ে অনেক সময় তদবির বড় হয়ে দাঁড়ায়। তদবিরবাজদের কবলে পড়ে যেন জেনুইন খেলোয়াড় বাদ পড়ে আবার আরেকজন না চলে যায়। কেন আমাদের দেশে তো এই জিনিসটা খুবই বেশি, যে আসো তোমার একটা মেডেল দিয়ে দিবে, আসো তোমাকে একটা অর্থ দেওয়ার ব্যবস্থা করে, আমার হাতে আছে এটা। যে উপযুক্ত না সে যেন ওইখানে বসে যায় না যেতে পারে। সেটা যদি প্রধানমন্ত্রী খেয়াল করে প্রতি সেক্টর, শুধু ক্রীড়া না, প্রতি সেক্টরে সে উন্নয়ন পাবে। আমরা একটা টার্ম অন্তত দেখি, 3 মাসের একটা টার্ম দেখি, এভ্যালুয়েশন করে যদি কেউ বাদ গেল প্রক্রিয়াটা দেখি, তারপরে বলি। এখন ওনারা একটা জিনিস শুরু করছে, আমার কথা আমি এটাতে একটু সাপোর্ট দিতে চাই। তবে আমাদের সংখ্যার জায়গাগুলো তো আসলে এমনি হয় নাই, আমরা অতীতে অনেক ভুল দেখেছি, ওটা থেকে হওয়া। তা আমার ধারণা আমাদের এই সংখ্যাগুলো সরকার ভালোভাবে গ্রহণ করবে না। আমাদের এই যে সংশয় আছে, শঙ্কা আছে, এগুলি পজিটিভলি নিবে। চলতি মাসে গণমাধ্যমে প্রকাশ পাওয়া 2025 সালে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা খতিয়ে দেখলে স্পষ্ট হয় তদবিরের প্রভাব একটুও কমেনি। স্বজনপ্রীতি ও রাজনীতির ছায়া মারিয়ে প্রকৃত ক্রীড়াবিদদের মুখে হাসি ফেরানোর দাবিটাও যেন বিবর্ণ হচ্ছে ক্রমে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত রাতের সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, রবিবার থেকে বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস।
বেশিরভাগ রুটের বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগ যাত্রীদের। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।